গল্প দাদুর আজকের বিশেষ নিবেদন ভৌতিক গল্প অবলম্বনে হেমেন্দ্র কুমার রায়ের লেখা বন্দি আত্মার কাহিনী। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক, অভিজিৎ ও মৌসুমী। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা বন্দি আত্মার কাহিনী। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছি। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিৎ পশারও যে আছে, নিজের মুখে এই কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পাইনি। জন্ম, মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য আমার নখদর্প। এমন অভিমান আমার আছে, কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি। খুব জোরে তর্ক চালিয়েছি। আমিও বুঝব না, অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল বিষম গোলমাল। সচমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি পথের ওপাশের ফুটপাতের ওপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পথে ঘটনাস্থলে গিয়ে হাজির হই। দেখি ফুটপাতের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনেরই বিশেষ বন্ধু। ভিড়ের মধ্যে একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললে, উনি বারান্দার উপর থেকে পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকল। তারপর বৈঠকখানা তক্তপোষের উপরে শুয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগল। পরীক্ষার পর বুঝলুম গতিক সুবিধের নয়। সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভিতরের অবস্থা যে ভয়াবহ, এটা বেশ সহজে অনুমান করতে পারল। মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না, তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে। তার দ্বারা নিশ্চয়ই একটা ফল পাওয়া যাবে। সে যে কি তা আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীর হয়ে বসে রইলেন। তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলাম। কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ়স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, সুরেন।
প্রথমটা সুরেনবাবুর কোনো রকম ভাবান্তর হলো না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে গেল। অনন্তবাবু বললেন, সুরেন, সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একেবারে শিউরে উঠল। সুরেন, স্বাভাবিক কণ্ঠে জবাব হলো, তোমার কি কষ্ট হচ্ছে? না, তবে জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তুমি কি যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা ফল পাওয়া যাবে। সে যে কি তা আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন। তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলাম। কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ়স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোনো রকম ভাবান্তর হলো না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে গেল। অনন্তবাবু বললেন, সুরেন, সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একেবারে শিউরে উঠল। সুরেন, স্বাভাবিক কণ্ঠে জবাব হলো, তোমার কি কষ্ট হচ্ছে? না, তবে জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, তুমি কি ঘুমাচ্ছ? আর আমায় দেখো না, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। তবে তুমি ঘুমাও, কাল সকালে আবার আমি তোমাকে ডাকবো। তোমাকে সাড়া দিতেই হবে। সারা দেব। এখন আমি মরছি, আমাকে ঘুমোতে দাও। সুরেনবাবুর দুই চোখ বুজে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের মত কি? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি ভাবছেন, কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? হ্যাঁ, অসম্ভব। তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন
আসবো, যদিও আমি জানি সম্ভব হবে না, তবুও আপনি আমার কৌতূহল বাদ জাগিয়ে তুলেছেন। কাল সকালে আমি আসছি। পরদিনে সকালে বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচারশক্তি হারিয়ে ফেলেছেন। এই কথা বলাবলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলাম বৈঠকখানার সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকারে ঘরে বসে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডে ক্রিয়া বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই। কাল রাতেই এর মৃত্যু হয়েছে। অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন, না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে, তার দুই চোখ বোঝা, মুখ হাঁ করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এইবারে সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলে মেয়ে আসুক। সে কি, ততক্ষণে দেহের কি অবস্থা হবে বুঝতে পারছেন? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। ডাক্তার ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ বললেন, কি আশ্চর্য, মরা মানুষ কখনো কথা কয়? সুরেন, সুরেন, আমি ডাকছি। সুরেন, সাড়া দাও। স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেনবাবুর ফাঁক করা ওষ্ঠাধরের ওপাশে জিভখানা যেন ছটপট করছে। সুরেন, সুরেন। সুরেনবাবুর চোয়াল ও ওষ্ঠাধর একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখ বিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোল। আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমাচ্ছি। সে কি স্বর? মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা কইছে না, সে স্বর আসছে যেন বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরিগুহার অতল গহ্বরের ভিতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ থেকে দাঁড়ালেন, তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না, আমি ঘুমাচ্ছিলাম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, এখন আপনার কোনো বক্তব্য আছে? ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন, না। সুরেন বাবুর কণ্ঠস্বর কিরাম মনে হলো? ভয়ানক। মানুষের গলার ভিতর থেকে যে ওরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে, এটা ধারণারও অতীত। ও তো মানুষের কণ্ঠস্বরই নয়, যেন একটা অমানসিক ধ্বনি মাত্র।
কিন্তু ও ধ্বনি আসছে সুরেনেরই গলার ভিতর থেকে। সুরেনকে আর ব্যস্ত করব না, ও এখন ঘুমিয়ে থাক। বোধহয় পরশুদিন সুরেনের স্ত্রী এসে পড়বে, তখন আর একবার আপনাদের ডাকবো। আসবেন তো? নিশ্চয়ই আসবো। এ যে এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। ক্রন্দনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভিতর গিয়ে ঢুকল। সুরেনবাবু আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার 2 ছেলে ও 1 মেয়ে। সকলেরই চোখে অশ্রু, কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে। মুদিত চোখে তিনি মূর্তির মতো স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলাম তেমনি ভাবেই আছে। হৈমবতী গতকাল এসেছে। হিসাব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গিয়েছে। একই গ্রীষ্মকাল, তাই এবছর পড়েছে আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্যর ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আড়ষ্ট হয়ে গেলেও তা একটুও পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসেছেন, হৈম বড়ই ব্যস্ত হয়ে উঠেছে। তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিল। যদিও আমার বুকের ভিতর জাগলো কাঁপন। মৃতদেহের ওপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভিতরে জিভখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলে উঠলেন, তাহলে তুমি সত্যি বেঁচে আছো? ছেলেমেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন, কথা কও সুরেন, সুরেন, কথা কও। আবার শোনা গেল সেই বর্ণনাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরের পৃথিবীর অতল পাহাড়ের ভিতর থেকে। আবার কেন ডাকাডাকি? বলছি তো আমি বেঁচে নেই। হৈমবতী বললেন, ওগো, এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। একবার চোখ মেলে তাকিয়ে দেখো, আমরা সবাই এসেছি। অনন্তবাবু বললেন, হৈম, হৈম, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না। সুরেন, সুরেন, হৈম তোমাকে ডাকছে। সুরেন। মৃতদেহ বললে, ডেকে লাভ নেই,
আমার মৃত্যু হয়েছে। তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে কথা কইছ কেমন করে? আমি এখন আমার মৃতদেহর ভিতরে বন্দি হয়ে আছি। বন্দি? কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছাশক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের উপরে শিরাগুলো এবং কণ্ঠের উপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, আর কেন? তোমার জন্য এই কদিন সুরেনকে যোগ নিদ্রায় আচ্ছন্ন করে রেখেছি। এইবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা মৃতদেহ সৎকারের ব্যবস্থা করো। ভৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির উপরে আছড়ে পড়ে বললেন, অনন্তবাবু, অনন্তবাবু, আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ। মনে করব আমি বিধবা নই। অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ বেশ মা, তাই হোক। আরো কিছুদিন এইভাবে থাক। তুমি নিজের মনকে দৃঢ় করো, শান্ত হও, সংযত হও। তারপর আমার যা করার করব। মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ। মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছে। তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসার হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডাক্তার ঘোষ বললেন, আমি আজ সহ্য করতে পারছি না। আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে। আমি বললাম, আমারও আমারও। এখন বাইরে বেরোতে পারলেই বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমারও ওই ইচ্ছে। চলুন আমরা বাড়ি যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার তক্তপোষে। তাতে এখনো পচন ধরে। ইতিমধ্যে অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজে সংবাদদাতার সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছে। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছে। বাইরের লোকেরা আর ভিতরে ঢুকতে পারে না, কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরো নানা জাতীয় লোক কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছে সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলাম সুরেনবাবুর বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের উপরে বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছে। তার ভাবভঙ্গি
করুদ্ধ বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, কান্না শুনছেন? শুনছেন তো? হ্যাঁ, ব্যাপার কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছে সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়ছে। এরকম অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য করবো বলুন তো? প্রবল ইচ্ছা শক্তিরও সীমা আছে নাকি? এই জন্যই আমাকে ডেকেছেন? আপনাকেও আর ডাক্তার ঘোষকেও। তারপর আর একটা কি কথা জানেন? নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন? বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করছি। ভগবান সুরের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এক মস্ত অপরাধ। এই জন্য হয়তো আমাকেও শাস্তি ভোগ করতে হবে। হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর নয়। আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি, এ ব্যাপারে ওপরে আজই জবনিকা ফেলে দেবো। কারুর মিনতি, কারুর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। ওরা থেকে যখন সঙ্গে আছেন, তখন শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকে সম্মতি দিতে হলো। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন, এই মৃতদের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে বিস্ফারিত চোখে রুদ্ধশ্বাসের দেহের দিকে তাকিয়ে রইলুম। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিসার, নিস্পন্দ। অন্তর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও সুরেন, আমি ডাকছি। সুরেন। আরো 7-8 মিনিট কেটে গেল। সুরেন। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি এখানে নেই? না না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো যে অন্যরকম। সুরেন, সুরেন, জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক। সুরেন। এইবারে উন্মুক্ত দন্ত কণ্টকিত মুখ বিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জিহ্বখানা। সুরেন, সুরেন। উত্তরে শোনা গেল এক ভীষণ তীক্ষ্ণ আর্তধ্বনি। সেই আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিন শোনেনি তেমন আর্তনাদ। ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থা শোচনীয়। সুরেন, শান্ত হও, শান্ত হও ভাই। সুরেন, শান্ত হও। শান্ত হব? তোমরা জানো না এই যে নরকের কি দুঃসহ যন্ত্রণা। দিন কাঁদছি আর চটপট করছি।
মৃত্যুর পরেও এ কি শাস্তি! আর কেন, আর কেন? আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। আজকের স্বর আরো বিকট ও ভয়াল এবং আসছে যেন আরো 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 বেশি দূরে থেকে। অনন্তবাবু বললেন, সুরেন, তোমাকে মুক্তি দিলুম। সুরেন, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তেই অদ্ভুত একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তপোষের উপরে রয়েছে সুরেন বাবুর দেহের বদলে একটা নর কঙ্কাল। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এল। এতক্ষণ হেমেন্দ্র কুমার রায়ের লেখা বন্দি আত্মার কাহিনী শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। অবশ্যই শেয়ার ও কমেন্ট করবে। আগামী সপ্তাহে আরো নতুন গল্প আসবে, শুনতে থাকুন। আজকের স্বর আরো বিকট ও ভয়াল এবং আসছে যেন আরো 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 বেশি দূরে থেকে। অনন্তবাবু বললেন, সুরেন, তোমাকে মুক্তি দিলুম। সুরেন, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তেই অদ্ভুত একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তপোষের উপরে রয়েছে সুরেন বাবুর দেহের বদলে একটা নর কঙ্কাল। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এল। এতক্ষণ হেমেন্দ্র কুমার রায়ের লেখা বন্দি আত্মার কাহিনী শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। অবশ্যই শেয়ার ও কমেন্ট করবে। আগামী সপ্তাহে আরো নতুন গল্প আসবে, শুনতে থাকুন।